আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি ফারজানা তানি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 156টি উপজেলার বিভিন্ন কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। এর মধ্যে 24টি উপজেলায় ইভিএমই এবং বাকিগুলোতে ব্যালটে প্রার্থী বাছাই করছেন ভোটাররা। দ্বিতীয় ধাপের নির্বাচনে মোট 1824 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যেই 21 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে নির্বাচনের খুঁটিনাটি তুলে ধরছেন সৈয়দ মাহমুদ। দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় 3টি পদে মোট প্রার্থী 1811 জন। এদিকে হলফনামা বিশ্লেষণ করে টিআইবি জানিয়েছে, চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় 71% ব্যবসায়ী, যাদের মধ্যে কোটিপতি 105 জন। এ ধাপে 13,016টি কেন্দ্রে ভোট দেবেন 3,52 লাখের বেশি ভোটার। এদিকে ভোটের পরিবেশ শান্ত রাখতে সমতল ও পাহাড়ে স্বাভাবিক এলাকা এবং বিশেষ এলাকা এই দুই বিবেচনায় দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যুক্ত হয়েছে বিজিবি ও কোস্টগার্ড। এছাড়া গাজীপুর, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া ও মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে রয়েছে বাড়তি নিরাপত্তা। এই ধাপেও বিএনপি সহ বেশিরভাগ বিরোধী দল নির্বাচন বর্জন করেছে। তবু প্রচার ঘিরে বিভিন্ন জায়গায় সংঘাত, হুমকি, আচরণবিধি লঙ্ঘন, সংসদ সদস্যদের প্রভাব বিস্তার সহ ছিল নানা অভিযোগ। সৈয়দ মাহমুদ, আরটিভি। নির্বাচনে ভোট গ্রহণের বিষয় জানাতে বরিশাল থেকে এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে আজকে মোট কটি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে এবং ভোট গ্রহণের পাশাপাশি ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবস্থান কেমন দেখছেন? তানি, ধন্যবাদ আপনাকে। আসলে চতুর্থ ধাপের দ্বিতীয় ধাপের মতো বরিশাল জেলায়ও ভোট গ্রহণ চলছে দুটি উপজেলায়, মুলাদি এবং হিজলায়। আমি এখন আছি মুলাদি সরকারি কলেজে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভোটাররা আসছে, মোটামুটি ভোটার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যে তথ্যটি একটু জানাতে চাই সেটি হচ্ছে যে মুলাদি এবং হিজলা এই দুই উপজেলার মধ্যে এই মুলাদি উপজেলায় এখানে 7টি ইউনিয়নে কিন্তু 72টি কেন্দ্র একযোগে এখানে সকাল 8টা থেকে এই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে। পাশাপাশি হিজলা উপজেলায় কিন্তু 6টি ইউনিয়নে 49টি কেন্দ্র, সেখানে কিন্তু একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। যে তথ্যটি একটু আমি আপনাকে জানাতে চাই যে মুলাদি উপজেলার 72টি কেন্দ্রে ভোটার সংখ্যা 1,73,548 জন। এর মধ্যে নারী সংখ্যা 84,763 এবং পুরুষ হচ্ছে 88,784 জন। অপরদিকে যদি হিজলা উপজেলায় বলতে চাই, এখানে 6টি ইউনিয়নে 49টি কেন্দ্র, এখানে মোট ভোটার সংখ্যা 1,31,621 জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা 63,378 জন এবং পুরুষ ভোটার সংখ্যা 68,282 জন। যে একটু বলে রাখতে চাই যে প্রতিটি উপজেলায় কিন্তু বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 2 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে, এখানে পুলিশ, র্যাব, এখানে বিজিবি নিয়োজিত দেখছি, আনসার সদস্য। আর আমি এখন যে কেন্দ্রটি আছি এটি কিন্তু গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি 3টি ভাবে বিভক্ত করা হয়েছে, একটি সাধারণ, একটি গুরুত্বপূর্ণ এবং একটি বিশেষ অতি গুরুত্বপূর্ণ। এই 3টি ভাগে আইন শৃঙ্খলা বাহিনী যেই বিভক্ত করা হয়েছে, তো এই কেন্দ্রটি কিন্তু গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। সুতরাং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু বাড়ানো হয়েছে। আমি ইতিমধ্যে কথা বলেছিলাম যে এখানে সাধারণ যারা ভোট দিতে এসেছে, যারা ভোটাররা, তারা কিন্তু বলছে যে বিগত দিনের চেয়ে এবার নির্বিঘ্নে এবং সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। যদি এভাবে ভোট গ্রহণ চলে তাহলে সবাই ভোট দিতে আসবে। পাশাপাশি আমি এখানে যারা দায়িত্বপ্রাপ্ত যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আবহাওয়া একদমই অনুকূল রয়েছে, যেহেতু রোদ উঠেছে, গতকালকে বৃষ্টি ছিল। সুতরাং রোদ যদি এভাবে থাকে তাহলে তারা আশা করছেন যে ভোটার উপস্থিতি কিছুটা হলেও বাড়বে বিগত সমাত্রায়। তা নিয়ে এই ছিল বরিশাল থেকে আমার কাছে মুলাদি সরকারি কলেজ কেন্দ্রের থেকে নির্বাচনী সকালে ভোট গ্রহণের তথ্য। আরিফ, ধন্যবাদ আপনাকে। আমরা এখন যুক্ত করব নওগাঁ থেকে আমাদের আরেক সহকর্মী আরিফুল হক সোহাগকে। সোহাগ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানাবেন যে নওগাঁতে আসলে কতটি উপজেলার ভোট গ্রহণ হচ্ছে মোট, এবং এখানে ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ যেই ভোট কেন্দ্রগুলোকে বলা হচ্ছে সেরকম ভোট কেন্দ্র কয়টি রয়েছে? আপনাকে জানিয়ে রাখি, নওগাঁ জেলায় উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই পোরশা, সাপাহার এবং নিয়ামতপুর এই 3টি উপজেলাতেই কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই 3টি উপজেলাতে সর্বমোট 12 জন প্রার্থী চেয়ারম্যান ক্যান্ডিডেট
তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, আপনি যেটা বললেন যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে আমি এখন আছি গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়টিতে আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে ধরা হয়েছে, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। এবং এখানে আমরা সকাল থেকে ভোটার যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করার মতো দেখছি। এবং লাইনে দাঁড়িয়ে কিন্তু যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আসলে ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন। এবং এখানে সকাল 10টা পর্যন্ত প্রায় 10% ভোট পড়েছে বলে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও সহকারী রিটার্নিং অফিসার সহ স্ট্রাইকিং ফোর্স গুলো, বিজিবি এবং পুলিশ যারা সদস্যগুলো রয়েছেন তারা কিন্তু সর্বক্ষণিক এখানে টহল দিচ্ছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেগুলো রয়েছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনাকে যদি বলি, এই 3টি উপজেলায় এখন সর্বমোট ভোটার রয়েছে 4,56,835 জন। এবং এই 4,56,835 জন ভোটারের মধ্যে কেন্দ্র রয়েছে 172টি। তো 172টি কেন্দ্রের মধ্যে মোট 35টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে আখ্যায়িত করেছে প্রশাসন। তো তানি, এই ছিল নওগাঁ থেকে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের 7031C ধারার আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। দেশের বাজেটে বরাবরই উপেক্ষিত থেকেছে পরিবেশ আর জলবায়ু পরিবর্তন ইস্যুটি। পরিবেশবিদরা বলছেন, প্রতি বছর বাজেটের পরিধি বাড়লেও আনুপাতিক আর প্রয়োজনের বিচারে বাড়েনি এই বাজেটের আকার। তাই তো জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে সুরক্ষিত রাখতে আসন্ন বাজেটে এই খাতের আকার বাড়ানোর পাশাপাশি ব্যয়ের সুনির্দিষ্ট দিকগুলো খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা। আরও জানাচ্ছেন মারুফ রেজা। একের পর এক যেন প্রাণ হারাচ্ছে দেশের নদী, খাল, জলাশয়। বাকি আছে যেগুলো, সেগুলো ধুঁকছে দখল দূষণের শিকারে। গরমের তীব্রতার পারদ রেকর্ড করে চলেছে বছরের পর বছর। চলতি বছরে যে তাপপ্রবাহ বয়ে গেল গোটা দেশে, এমন অনুভূতি এর আগে হয়েছে 50 বছর আগে। প্রকৃতির এমন বিরূপ আচরণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, কৃষক, উদ্বাস্তু হচ্ছে উপকূলের মানুষ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উদ্বিগ্ন যখন সারা বিশ্ব, ঠিক তখন পরিবেশ খাত অনেকটাই উপেক্ষিত দেশের জাতীয় বাজেটে। গেল 6 বছরের বাজেট পরিসংখ্যানে দেখা যায় 2018-19 অর্থ বছরে বাজেটের মাত্র 0.34% ছিল পরিবেশ বাজেট। সবশেষ 2023-24 অর্থ বছরে মোট বাজেটের বিপরীতে সেই সংখ্যাটা কমে দাঁড়ায় মাত্র 0.21%। অর্থাৎ বাজেট বাড়লেও বাড়েনি এই খাতের আকার। আমরা যদি এই সক্ষমতা অর্জন করতে না দেই, এইভাবে যদি পরিবেশ অধিদপ্তর বা বন অধিদপ্তরকে আমরা কার্যকর না রাখি, তাহলে কিন্তু যে শিল্পায়ন হচ্ছে সেই শিল্পায়নটাই হুমকির মুখে পড়বে। যদি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়, তাহলে অবশ্যই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে স্থায়িত্বশীলতা দেওয়ার জন্য পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়কে বিশেষ গুরুত্ব দিতে হবে। পরিবেশবিদরা বলছেন, একে তো কমেছে বাজেট বরাদ্দ, অন্যদিকে পরিবেশের গণ্ডি পেরিয়ে সেই ব্যয় চলে যাচ্ছে উন্নয়ন অবকাঠামোর নামেও। ফলে প্রশ্নের মুখে বাজেটের টেকসই নিয়ে। যেইভাবে অন্যান্য বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারকে যত গুরুত্ব দেওয়া হয়েছে, ওই সেক্টরগুলোর তুলনায় আমার যে মূল জনগণ সম্পৃক্ত যেই ক্ষেত্রগুলো আছে, মন্ত্রণালয়গুলো আছে, সেগুলোকে আমরা অত গুরুত্ব দিই নাই। এতে একটা জিনিস ক্লিয়ার হয় যে সরকারের মাইন্ডসেটের মধ্যে সাস্টেনেবিলিটিটা নাই, সরকারের মাইন্ডসেটের মধ্যে জনস্বাস্থ্য নাই, সরকারের মাইন্ডসেটের মধ্যে লাইভলিহুড ইস্যুটা নাই। আসন্ন বাজেটে পরিবেশের বাস্তবিক পরিবর্তনের দিক বিবেচনায় নিয়ে এই খাতের বাজেট বাড়ানোর পরামর্শ ছিল তাদের। আমার জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ বিভিন্নভাবে
মানুষ এবং তার পরিবেশের উপর নানা ধরনের অভিজ্ঞতা আসছে। এগুলোকে অ্যাড্রেস করতে হলে পরিবেশ মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়াতে হবে, পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে হবে, আর সেই কারণে বাজেট অ্যালোকেশন দরকার। স্বল্পোন্নত দেশ থেকে পূর্ণ উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ, তাই প্রত্যাশাকে টেকসই করতেও পরিবেশকে টেকসই করার কোনো বিকল্প নেই বলছেন পরিবেশবিদরা। মারফেজা, আরটিভি, ঢাকা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে ইরান ধাক্কা খেলেও বড় ধরনের সংকটে পড়বে না, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার কারণে দেশটির বিমান ব্যবস্থা দুর্বল হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে তারা এও বলছেন, দুর্ঘটনা না হয়ে যদি এটি নাশকতা হয়, বিশ্ব পরিস্থিতি ভিন্ন রূপ লাভ করবে। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। ইরানের প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধনের অনুষ্ঠান থেকে ফেরার সময় জোলফার দুর্গম পাহাড়ি এলাকায় তাকে বহনকারী হেলিকপ্টার প্রতিকূল পরিবেশে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ মোট 9 জন নিহত হন। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ ছাপিয়ে এটি এখন বিশ্বের প্রধান খবর। ইসরায়েলকে হুঙ্কার দেয়া মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির দেশটির সরকার প্রধানের মৃত্যু কি সত্যিই দুর্ঘটনা, না এর পেছনে রয়েছে ভিন্ন কিছু? এটাও একটা দুর্ঘটনা। এখন পর্যন্ত আমরা যা জানি যে এটা একটা দুর্ঘটনা, এটার মধ্যে অন্য কিছু নেই। এমন কিছু কোনো পক্ষ থেকে কোনো রকমের ইঙ্গিত নেই যে এটাতে অন্য কিছু থাকতে পারে। ইরানের যে মিলিটারি ইকুইপমেন্টস কিংবা ইরানের যেসব হেলিকপ্টার বলেন, তার বেশিরভাগই অত্যন্ত পুরনো, এবং যেহেতু ইরান স্যাংশনের মধ্যে থাকে, তার ক্ষেত্রে খুব বেশি যে অ্যাডভান্স মিলিটারি বা নতুন মিলিটারি ইকুইপমেন্টস প্রকিওর করাটা খুব একটা সোজা। সুতরাং সেই সব কারণে যে ধরনের ট্রান্সপোর্টেশন বা যে ধরনের ইকুইপমেন্টগুলি ব্যবহার করা হয়ে থাকে, সেগুলি নিশ্চিতভাবেই অনেক পুরনো, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা দুর্ঘটনা হলেও অবাক হওয়ার কিছু নাই। প্রেসিডেন্টকে হারালেও বড় কোনো সংকটে পড়বে না ইরান। ইরান অনেক বেশি একটা সংঘবদ্ধ দেশ, স্যাংশনের মুখেও নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই একটা ঘটনার জন্য তাদের অবস্থান ভেঙে চলে যাবে, এটা মনে করারও কোনো কারণ নেই। সেনাপতি নাই তো আরেক সেনাপতি সেই জায়গা দখল করবে। অনেক দেশের মতন তারা নীতিহীন নয়, সেই জন্য তাদের এই একটা ঘটনা ঘটলে বিরাট একটা হবে, সেটব্যাক হবে, এটা মনে করার কোনো কারণ নেই। তবে রাইসির মৃত্যুতে কোনো ষড়যন্ত্রের প্রমাণ মিললে পরিস্থিতি ভিন্ন হতে পারে। এটা স্বাভাবিক দুর্ঘটনা, সেই ক্ষেত্রে হয়তো ইরানের পররাষ্ট্র নীতি বা এই বিষয়গুলিতে বড় রকমের কোনো পরিবর্তন আসবে না। দুর্ঘটনার হলে পরে এক ধরনের, আর যদি নাশকতা হয় নিশ্চিতভাবে এইটা ভূকৌশল বা ভূ রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। এ ঘটনার পর ইরান তাদের বিমান ব্যবস্থা নিয়ে নতুন করে ভাববে বলে জানান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নাজিফ ফরাজি, আরটিভি, ঢাকা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ইরান। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় সব সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। এদিকে ঘোষণা করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার প্রাথমিক কারণ হিসেবে সামনে এসেছে বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা নামের দুর্গম পাহাড়ি এলাকা ঘন কুয়াশাচ্ছন্ন ছিল, সেই সাথে বৃষ্টিও হচ্ছিল। উঁচু পার্বত্য এলাকা ও গভীর উপত্যকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলট বিভ্রান্ত হতে পারেন বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি। গভীর উপত্যকায় অপ্রত্যাশিতভাবে পাল্টে যেতে পারে বাতাসের গতি ও দিক। এতে করে অনেক সময় হেলিকপ্টারের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারেন পাইলট। প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল বেল 212 মডেলের। প্রায় ৪৫ বছর আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে হেলিকপ্টারটি কিনেছিল তেহরান। হেলিকপ্টারটি অনেক পুরনো মডেলের হওয়াকেও দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে ২৮ জুন আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান। দেশটির সংবিধান মতে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরবর্তী ৫০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে নির্বাচন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়ের লোৎসে পা রাখলেন বাবর আলী। বাংলাদেশ সময় সকাল 6:05 এই কীর্তি গড়েন চট্টগ্রামের হাটহাজারীর এই ছেলে। লোৎস জয়ের পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে একসাথে এভারেস্ট ও লোৎসে জয় রেকর্ডও গড়েন বাবর। এর আগে গেল 19 মে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন তিনি, যা 11 বছর পর কোনো বাংলাদেশির এভারেস্ট জয়ের রেকর্ড। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এই সিরিজ দিয়ে মার্কিন মুলুকে নিজেদের মানিয়ে নিতে চায় টিম টাইগার্স। নাজমুল সাকিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। টি-20 বিশ্বকাপের বাকি আর কয়েকদিন। 2 জুন থেকে ক্রিকেটের সীমিত ওভারের বিশ্ব আসর শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ শুরু 8 জুন থেকে। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্যারি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে সেখানকার পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নেওয়াটা জরুরি টাইগারদের জন্য। যুক্তরাষ্ট্রের কন্ডিশন সম্পর্কে বাংলাদেশের জানাশোনা বলতে 2018 সালে ফ্লোরিডায় 2টি টি-20 ম্যাচ, যেখানে ছিলেন না বর্তমান টি-20 বিশ্বকাপ দলের বেশিরভাগ ক্রিকেটারই। বিশ্বকাপের আগে মার্কিন মুলুকে স্বাগতিকদের বিপক্ষে তাই প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচের আগে তাই প্রস্তুতিতে ঘাটতি রাখেনি হাতুড়ুর শিষ্যরা। জয় দিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ প্রস্তুতিটা শুরু করতে চায় টাইগাররা। নাজমুস সাকিব, RTV। কোনো ধরনের দরপত্র ছাড়াই মাদারীপুরের একটি আশ্রয়ণ প্রকল্পের 80টি পুরনো ঘর বিক্রির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন মোল্লার জড়িত থাকার অভিযোগও পাওয়া যায়। তবে চেয়ারম্যানের দাবি, ইউএনওর নির্দেশনাতেই এমন কাজ করেছেন তিনি। মাদারীপুরের শিবচর প্রতিনিধি খলিল মিয়ার তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। দেখে মনে হতে পারে পুরো ধ্বংসস্তূপ, কিন্তু বাস্তবে ঘটনা তার পুরো উল্টো। এটি মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর আশ্রয়ণ প্রকল্পের চিত্র। 2005 সালে প্রকল্পের আওতায় 80টি ঘর নির্মাণ করে আশ্রয় দেয়া হয় গৃহহীনদের। সময়ের পরিবর্তনে ঘরগুলোর অবস্থা নাজুক হয়ে পড়লে উন্নত ঘর তৈরির আশ্বাসে সরিয়ে নেওয়া হয় উপকারভোগীদের। এরপরই দরপত্র ছাড়াই পানির দামে ঘরগুলো বিক্রির অভিযোগ ওঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন মোল্লার বিরুদ্ধে। তবে কি কারণে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙেছে জানেন না কেউই। কারা বেচছে, কারা কিনছে, কি করছে এই সম্বন্ধে আমরা কিছু জানি না। আমরা জানি আমাকে বাদ নতুন ঘর উঠে দেবে, ঘর ভাঙ্গা খালায় নতুন করে দিব। কারা নিছে এগুলো? এগুলো যারা কন্ট্রাক্টে নিছে আর নিছে ভাঙ্গা। এদিকে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রায় 7 লাখ টাকা দিয়ে চেয়ারম্যানের কাছ থেকে কিনে নেন হারুন আকন্দ নামের ব্যবসায়ী। চেয়ারম্যান অফিস থেকে দিছে। কে দিছে? চেয়ারম্যান সাহেব। আচ্ছা, সচিব এই ব্যাপারে কি? ওই চেয়ারম্যান বলছে হেভিলি করছে। 80 করে আপনারা নিতেছেন? আচ্ছা, কয় টাকা দাম ধরে নিতেছেন ভাই? 7 লাখ। তবে ইউপি চেয়ারম্যান ঘর বিক্রির দায় দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। উপজেলা এগুলো আছে না, ওনার নির্দেশে এগুলো বিক্রি করা হয়েছে। বিক্রিত টাকাগুলা ওই যখন আশ্রমে যারা থাকতো তাদের কাছে, তাদের মধ্যে বিলি করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দায় না এড়িয়ে জানান, 40টি ঘর চেয়ারম্যানের সহযোগিতায় অপসারণ করা হয়েছে, বাকিগুলো নিলামের অপেক্ষায়। 40টাতে যেহেতু উপকারভোগী থাকে, সেই কারণে তারা আপনার নীতি অনুযায়ী আপনার অপসারণ করছে আর কি, স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায়। আর বাকি যে 40টা ঘর, সেটা আপনার যেহেতু উপকারভোগী থাকে না ওখানে, এই কারণে এটা আপনার নিলাম করতে হয়। যে নিলামটা এখনো হয়নি, ওটা একটা প্রসেস আছে, তো নিলাম হবে। ইমরুল কায়েস, RTV। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে দেশে চতুর্থবারের মতো উদযাপিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। এই উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে দম চর্চা, প্রত্যয়ন, অনুভূতি আর ধ্যানে লীন হওয়ার পাশাপাশি ঘরে ঘরে মেডিটেশন চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর। এ সময় কোয়ান্টাম মেথডের প্রবর্তক শহীদ আল বোখারি মহাজাতক অডিও বাণীতে সবাইকে সমাজ ও দেশের জন্য মহৎ ভাবনার আহ্বান জানিয়েছেন। এছাড়াও বক্তারা বলেন, মেডিটেশন চর্চায় একজন মানুষের ভাবনাটা ভালো হয়।
সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।